হাই বন্ধুরা, আমরা এবার রেডি হয়ে গেছি। দেখতেই পাচ্ছ এখনো ভোর হয়নি ঠিকঠাক, রাত্রি অন্ধকার রয়েছে। তো আমরা এখন রেডি হয়ে পুরো আমাদের গার্ডেন এরিয়াতে আর কি ওয়েট করছি, টোটো আসবে আমাদের। তো আমরা এখন যাব জিপ সাফারির উদ্দেশ্যে। তো জিপ সাফারি 5:30টায় আমাদের রয়েছে, তো সেটা স্টার্ট হবে শুনলাম 6টার থেকে। তো সেই সাফারিতে আমরা এখন অংশগ্রহণ করতে যাচ্ছি। দেখা যাক ভাগ্যে কি কি থাকে যে আজকে দেখবার জন্য। বন্ধুরা, এই হাতিগুলোই হচ্ছে হাতি সাফারির হাতি। এগুলোই সকাল 7টার সময়, মানে একদম ভোরের বেলার যে সাফারিটা, এগুলোই সাফারি করবার জন্য যাচ্ছে। শুরুতেই আমরা প্রচুর ময়ূর দেখতে পেয়েছিলাম, তোমরা দেখতেই পাচ্ছ স্ক্রিনেতে দেখাচ্ছি অলরেডি যে প্রচুর ময়ূর। আমরা ঘন জঙ্গলে যাওয়ার আগেই আমরা প্রচুর ময়ূর দেখতে পেয়ে গেছি। তারপরে আমরা দেখতে পাই পথেতেই বার্কিং ডিয়ার, সেটার সামনেই একটা ভিডিওতে তোমরা দেখতে পাবে, আসতে চলেছে। তো এখনও আমরা ময়ূর দেখতে পাচ্ছি। এরপরে এই যে আমরা এখন বার্কিং ডিয়ার দূর থেকে দেখা যাচ্ছে, তো সেটা দেখতে পাচ্ছি। আমরা এখন চলে এসেছি একটা ওয়াচ টাওয়ারের কাছে, আর ওয়াচ টাওয়ারের সামনেই একটা হাতিকে বেঁধে রাখা রয়েছে। একে ট্রেনিং দেওয়া হচ্ছে যাতে মাহুতের কাজে লাগতে পারে, আর হাতি সাফারির জন্য এই হাতিকে কাজে লাগানো হয়। আমরা এবার বন্ধুরা ওয়াচ টাওয়ারের উপরে রয়েছি। ওয়াচ টাওয়ারের উপর থেকে এই গন্ডার দেখতে পাচ্ছি, রাইনো, যেটা একশৃঙ্গ গন্ডার, জলদাপাড়ার বিখ্যাত একটা প্রাণী। তো আমরা সেটা দেখতে পাচ্ছি, কিন্তু অনেকটা ভিজিবিলিটিটা দূরে রয়েছে, কিন্তু তাও আমাদের দেখা গেছে, যতটুকু ক্যাপচার করতে পেরেছি দেখাচ্ছি। এখন আমরা পথে যাওয়ার পথে আবার বেশ কিছু ময়ূর, মানে ফেরার পথে বেশ কিছু ময়ূর দেখতে পাচ্ছি। তো ময়ূর ওখানে ঘন ঘন দেখতে পেয়েছি, আর হরিণও তাই, প্রচুর ময়ূর আর হরিণ আমরা দেখতে পেয়েছিলাম। এবার বন্ধুরা ফেরার পথে আমারই চোখে পড়ে বাইসন। তো সেই বাইসন আমরা দেখতে দাঁড়িয়ে যাই। বাইসন রাস্তা পারাপার করছিল। তো আমরা ডান দিক থেকে, তোমরা দেখতেই পাচ্ছ স্ক্রিনেতে দেখাচ্ছি, ডান দিক থেকে বাইসনটা ঘন জঙ্গল থেকে বেরোচ্ছে, বেরিয়ে পুরো রাস্তা পারাপার করে পুরো ওই পারে পারাপার হয়ে যাচ্ছে। তো সেই শ্যুটটাও আমরা ভিডিওর মাধ্যমে তুলতে না পারলেও ফটোতে সেইভাবে ক্যাপচার করেছি যাতে তোমরা দেখতে পাও, নিশ্চয়ই বুঝতে পারবে ব্যাপারটা। এত কাছ থেকে বাইসন দেখবার অভিজ্ঞতা, মানে খুবই আমরা আনন্দিত এত সুন্দর একটা অভিজ্ঞতা অর্জন করেছি বলে। আমরা এখন যে জঙ্গলের পথ দিয়ে চলেছি বন্ধুরা, এখানে কিন্তু সাভানা তৃণভূমির খানিকটা অংশ আমরা দেখতে পাই, যেটা জলদাপাড়াতে রয়েছে। তো সেই পোর্শনে আমাদের নিয়ে যাওয়া হয়েছে ঘন জঙ্গলের মধ্যে। যদি কোনো প্রাণী আর কি জল খেতে আসে বা চড়ে বেড়ায়, সেই অনুযায়ী আমরা দেখতে পাবো, কিন্তু এখানে নিচে নামা নিষিদ্ধ। তো একদমই একটা সামনে ওয়াচ টাওয়ারও দেখেছিলাম, কিন্তু সেখানে আমরা যেতে পারিনি, আমাদের নিচে নামতে দেওয়া হয়নি। আর ঘন জঙ্গলের ভেতর দিয়ে আমরা গেছি, কিন্তু সেরকম কিছু কোনো প্রাণী আমাদের আপাতত আর চোখে পড়লো না। আমরা তখনও চলেছি কোনো প্রাণী দেখার অনুসন্ধানের খোঁজে। বন্ধুরা, এই সেই ওয়াচ টাওয়ার যেখানে নামতে দেওয়া একবারেই নিষিদ্ধ, সরকার থেকেই বারণ রয়েছে। তো এখানে নামতে দেওয়া হয়নি আমাদের। আমরা দূর থেকেই, মানে জিপ থেকেই আমরা যা দেখবার চেষ্টা করেছি, কিন্তু কোনো প্রাণী আপাতত আমাদের চোখে পড়েনি। এইভাবেই বন্ধুরা আবারও চোখে পড়ে গেল একশৃঙ্গ গন্ডার। তো ওই দূরে রয়েছে, তোমরা দেখতে পেলে, আমি যতটা জুম করবার চেষ্টা করলাম। তো একশৃঙ্গ গন্ডার আবারও দূর থেকে, মানে আমরা খালি চোখে যতটুকু দেখতে পেয়েছি, ক্যামেরাতে অতটা ভালো আসেনি, কিন্তু একশৃঙ্গ গন্ডার ওখানে দেখা গেছে।
বসে পড়ে তোমার জঙ্গল দেখা দেয় না, আমাদের হাতি পাল দেখতে হবে। আগের ব্লগেই আমরা দেখেছিলাম যে হলং বাংলোর সামনে, প্লাস আমরা হাতি সাফারি করছিলাম, সব কিছু তোমরা ব্লগে দেখেছো। তো আমরা এখন রয়েছি হলং বাংলোর সামনে, হাতি সাফারি করাচ্ছে, হাতিতে করে সাফারি হচ্ছে, সেগুলোই আমরা মোবাইলে ভিডিওতে তুলে ধরেছি। আমরা এবার বন্ধুরা জিপ সাফারি শেষ করে হোটেলে ফিরে কিছু খাওয়া দাওয়া করে, মানে ব্রেকফাস্ট করে আমরা ফ্রেশ হয়ে এবার রেডি হয়ে বেরিয়ে পড়ব কোচবিহারের সাইট সিনের উদ্দেশ্যে। তো এখন আমরা রেডি হয়ে গেছি, তোমরা দেখতেই পাচ্ছ। তো কোচবিহারের জন্য টোটাল সবাই ফুল রেডি, দেন আমরা বেরিয়ে পড়েছি। এবার আমরা রওনা দিচ্ছি কোচবিহারের সাইট সিনের উদ্দেশ্যে। তো আমাদের ভাগে কিছুই জুটবে না, এটা হলো টুকরা ফরেস্ট, আরো ডিপ ফরেস্ট হলো আগে একটু চেক পোস্টে টিকিট করতে হবে, তারপরে চেক পোস্ট আছে, তো ফরেস্ট ডিপার্টমেন্টে চেক পোস্ট আছে। একটু আসতে যাও। ওইখানে হচ্ছে টিকিট কাউন্টার, চিলাপাতা ফরেস্টের ভেতর দিয়ে যাওয়ার জন্য টিকিট করতে হবে এখানে। তো টিকিট করে তারপর আমরা ফরেস্টের ভিতরে প্রবেশ করতে পারবো। তো আমরা চলেছি এখন চিলাপাতা ফরেস্টের ভিতর দিয়ে, একদম ঘন জঙ্গল, দুই ধার পুরো একদম এরকমই লাটাগুড়ি রাস্তা, এটা ঠিক কথা। ওটা চওড়া রাস্তা, এটা পাতলা। এটা পাতলা রাস্তা আর চওড়া রাস্তা। এতে আরো ডেঞ্জারাস রাস্তা, জয়ন্তী রাস্তা, আরো ছোট না, কালকে তো আরো ছোট, এটা আরো ছোট। কালকে কিন্তু আমাদের 7টা, হ্যাঁ 9টা সাফারি, 9টায় বুক করা আছে। অনেকটাই ঘন জঙ্গল। আমরা এখন পৌঁছে গেছি বন্ধুরা, এই সেই কোচবিহার রাজবাড়ি। তো আমরা কোচবিহার রাজবাড়ির অন্দরমহলে প্রবেশ করছি। পয়েন্ট ও ভিডিও চলবে না, ভিডিও তোলা নিষিদ্ধ থাকায় আমরা ভেতরে সেরকম কোনো ভিডিও করতে পারিনি, তবে তোমাদের বোঝানোর জন্য বেশ কিছু ফটো আমরা তুলেছি। আর যেখানে সম্ভব হয়েছে ভিডিও তোলার, আমরা সেখানে তোলার চেষ্টা করেছি, যাতে তোমরা ভালোভাবে আমাদের ভিডিও থেকে কিছু অন্তত বুঝতে পারো, আর যাতে আমরাও কোচবিহার রাজবাড়ি সম্বন্ধে তোমাদের কিছু ধারণা দিতে পারি। এটা দোতলায় উঠে কোচবিহার রাজবাড়ির আরও অন্দরমহলের ভিতরকার ছবি, ভিতরকার ভিডিও তোলা হয়েছে। এবার বন্ধুরা তোমাদেরকে দেখাতে চলেছি কোচবিহার রাজবাড়িতে ব্যবহার হওয়া বেশ কিছু জিনিসপত্র। এবার তোমরা দেখতে পাচ্ছ কোচবিহার রাজবাড়ির উপরের যে দেওয়ালের ওয়াল, তাতে বিভিন্ন সুন্দর সুন্দর নকশা করা চিত্র, সেগুলো আমরা তুলে ধরেছি। সেই আমলে ব্যবহৃত হওয়া বিভিন্ন দ্রব্যাদি, বিভিন্ন সাজগোজের জিনিস, বিভিন্ন পোস্টকার্ড,
সব কিছু আমরা তোমাদের এই ভিডিওতে তুলে ধরেছি। এখানে বন্ধুরা দেখিয়েছি তখনকার দিনের দরজা কত বড় বড় আর সঙ্গে করে নক্ষত্রখচিত, মানে সুন্দর দেখতে, সেটাই দেখানোর চেষ্টা করেছি এখানে। উপরের দোতলা থেকে কোচবিহার রাজবাড়িকে কতটা সুন্দর লাগছে সামনের বাগানটা, সেগুলোও আমি ফটোর মাধ্যমে তোলবার চেষ্টা করেছি। বন্ধুরা, কোচবিহার রাজবাড়ির ভিডিও দেখতে দেখতে তোমাদের বেশ কিছু তথ্য জানানো হয়নি, তো সেটাই এখন জানাতে চলেছি। কোচবিহার রাজবাড়ির গেটের মুখেই রয়েছে কোচবিহার রাজবাড়ির টিকিট কাউন্টার। সেখানে জনপ্রতি 25 টাকা করে টিকিট কেটে ঢুকতে হবে কোচবিহার রাজবাড়ির ভিতরে। যদি তোমরা অনলাইনে টিকিট কাটো তাহলে 20 টাকা করে টিকিট জনপ্রতি পাবে, আর যদি গিয়ে কাটো তাহলে 25 টাকা করে জনপ্রতি টিকিট কেটে ভেতরে ঢুকতে হবে। এখন তোমরা দেখছো বিভিন্ন পাথরের মূর্তি রয়েছে সংগ্রহশালাতে। এখন কোচবিহার রাজবাড়ি কিন্তু পুরোটাই মিউজিয়াম হিসাবে রয়েছে। আমরা ওখানে জিজ্ঞাসা করেছি কোচবিহার রাজবাড়ির অন্দরমহলে ঢোকবার বাইরেতে যিনি দারোয়ান রয়েছেন তাকে জিজ্ঞাসা করেছি আমরা যে এখন কোনো বংশ পরম্পরায় কেউ কোচবিহার রাজবাড়ির দখলে রয়েছে কিনা। তো উনি জানিয়েছেন যে পুরোটাই সরকারের তত্ত্বাবধানে রয়েছে, এখন কোচবিহার রাজবাড়িতে আর কেউ নেই। আর এখন পুরোটাই সংগ্রহশালা, মিউজিয়াম হিসাবে জনসাধারণের জন্য খুলে দেওয়া হয়েছে, আর পুরো জিনিসটা গভর্নমেন্টই এখন টেক কেয়ার করছে। কোচবিহার রাজবাড়ির সামনেটা বাইরেটা খুব সুন্দর করে সাজানো, তো সেটারই একটা ভিডিও নেওয়ার চেষ্টা করেছি যাতে তোমরা দেখতে পাও। এখানে বেশ কিছু ভিডিও রিলস বানিয়েছি, তো সেগুলো ইনস্টাগ্রামে অলরেডি রয়েছে। ফেসবুক রিলসেও আমরা অনেক কিছু শেয়ার করেছি। আমরা এখন বন্ধুরা চলে এসেছি মদনমোহন মন্দিরের ভিতরে, তো তোমরা সেই ফটোই দেখতে পাচ্ছ। এখন যে দিঘিটার পাশ দিয়ে আমরা পাস করছি, তো এই দিঘিটাকে বলা হয় রাজদিঘি। কোচবিহার রাজবাড়ির নাম অনুসারেই রাজদিঘি নাম দেওয়া হয়েছে। কোচবিহার থেকে বানেশ্বর ধামের দিকে যাওয়ার পথে পরে এই ফটকটা, এত সুন্দর একটা ফটক আমরা পার করলাম। এখন আমরা পৌঁছে গেছি বানেশ্বর ধাম। এখানে রয়েছে শিবের বেশ কিছু মন্দির, আর সঙ্গে এই ছোট একটা পুকুর যেখানে প্রচুর কচ্ছপ পাড়েতে উঠে আসে। আমরা কচ্ছপগুলোকেও জুম করে নেওয়ার চেষ্টা করেছি তোমাদের জন্য। তো এখানে ভিডিওতে প্রচুর কচ্ছপ রয়েছে পাড়ের ধারেই। এই তো এই তো এই তো এই তো বানেশ্বর ধাম দেখে ফেরার পথে আমরা রাস্তাতেই দেখতে পেলাম এত সুন্দর একটা দৃশ্য, হাতির দলকে। তো তারা এবার রাস্তা পারাপার করবে, তো সেই অনুযায়ী হাতির দল পারাপার হচ্ছে। আমরা সেই মুহূর্তে দাঁড়িয়ে বেশ কিছু ফটো টটো তুলে নিলাম, তোমাদের দেখাতেও পারছি। এখন বুদ্ধুয়ার জঙ্গলের মাঝে সূর্যাস্ত, এটা অ্যাকচুয়ালি বক্সার জঙ্গল। সামনেটা শিলিগুড়ি কলকাতা, যেখানে আমরা এক্ষুনি পাল দেখলাম। বক্সার জঙ্গলের সূর্যাস্তের সাক্ষী হয়ে চলেছি হোটেলের দিকে। দেখুন এখানে খাবার দাবারটা একবার জাস্ট দেখুন। ভাত, এটা দাদা কিসের শাক? বটুয়া শাক। বটুয়া শাক দারুণ খেতে, বড়ি দেওয়া। ডাল, বেগুনি, স্যালাড, এখানে হচ্ছে পটলের একটা তরকারি দাদা নতুন করলো সেটা, তারপর হচ্ছে হ্যাঁ এখানকার বরুলি মাছ, এটা স্পেশালিটি বরুলি মাছ ভাজা, তার উপরে আসছে আমাদের চিকেন। খাবার দাবারে একবার কোয়ালিটি আর কোয়ান্টিটিটা, কোয়ালিটি নিয়ে কোনো কথা হবে না, আর কোয়ান্টিটিটা জাস্ট দেখুন। আজকে আমাদের খাবার কথা ছিল, বাইরে লাঞ্চ করার কথা ছিল, বাট আমরা কেউই রাজি হইনি বাইরে লাঞ্চ করতে। আমরা ঘুরে এসে এখানে লাঞ্চ করবো। আজকে আমাদের ডে 3, ঘড়িতে হচ্ছে 5:15। আমরা বাইরে লাঞ্চ ভালো লাগবে না বলে এখানকার খাবার খাবো বলে আমরা আবার চলে এলাম। ঠিক তাই, কথা বলতে পারি, এখানে একবার লাঞ্চ করলে বাইরে আর লাঞ্চ করতে ইচ্ছা করবে না, এক্সপেকটেশনটা বেড়ে যাবে একদমই।
এক্সপেকটেশন বেড়ে যাবে, ফলে আর বাইরে লাঞ্চ করা যাবে না। লাঞ্চ কেন, কিছুই খাওয়া যাবে না বাইরে। বাইরে যাই খাবো মনে হবে এখানে এসেই আবার খাই। খাবার দাবার জাস্ট অসাধারণ, কোনো কথা হবে না। খাবার দাবার নিয়ে জাস্ট কোনো কথা হবে না। তো এসে গেছে আমাদের চিকেন সবার জন্য। আর দাদারা যেটা দিয়েছে স্পেশাল, এই যে আলু পটলের কষা, এটা নিউ আইটেম। আর এই যে আমাদের চিকেন গুলো, 4 জনের 4টে চিকেন। আর এখানে কিন্তু প্রত্যেকদিন বিভিন্ন রকম মেনু হয়, এমন না যে কি একই জিনিস। ব্রেকফাস্ট থেকে শুরু করে ডিনার প্রত্যেকদিন ফ্রেশ, মানে এমন নয় যে আজকে রান্নাটা কালকে দিচ্ছে, সকালে রান্নাটা রাতে দিচ্ছে। আমরা এসেও দেখলাম যে দাদারা এখন রান্না করছেন আমাদের জন্য, তারপরে আমাদেরকে গরম গরম খাবারটা সার্ভ করছেন। একদমই। এরপর তোমরা দেখতে পাচ্ছ সন্ধ্যেবেলার স্ন্যাক্সে ছিল চিকেন পকোড়া, বরুলি মাছ ভাজাও। আর মানে যেহেতু আমাদের ভালো লেগেছিল তাই আমরা অর্ডার করেছিলাম বরুলি মাছ ভাজাও যাতে দেয় আমাদের। এখন তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ যে আমরা ডিনারে খেয়েছিলাম রুটি আর বাটার পনির। তো বাটার পনিরে কতটা করে বাটার দেওয়া রয়েছে জাস্ট দেখো। আর এত সুন্দর খাবার দাবার, মানে সেটা নিয়ে সত্যি কোনো কথা হবে না। তাই আবারও তোমাদের সাজেস্ট করব, যদি তোমরা কখনো জলদাপাড়া আসো অতি অবশ্যই ইকো স্টে জলদাপাড়াতে অতি অবশ্যই থেকে যেও। এত সুন্দর ফেসিলিটি মিস করো না।